স্যার আগের ক্লাসের স্লাইডটা দেওয়া হয় নাই স্যার। আচ্ছা দিয়ে দিব আজকেরটা শেষ করে। আচ্ছা দেখো, আমরা গতদিন শুরু করছিলাম যে প্রপার্টিজ অফ ফুডের প্রপার্টিজে আমরা কার্বোহাইড্রেটের ব্যাপারটা একটু বিস্তারিত পড়াশোনা করে আসছি। আমরা ফুডের যে মেজর কনস্টিটিউয়েন্ট বলছিলাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার থাকবে, কিছু হয়তো ফাইবার থাকবে, কিন্তু এই জায়গাটাতে আমরা বলছিলাম যে এর মধ্যে তিনটা এলিমেন্টের কথা বলছি, যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, যে তিনটা থেকে আমরা এনার্জি পাবো। এবং এই তিনটা কম্পোনেন্ট আমাদের ফুড প্রোডাকশনে অথবা ফুড প্রসেসিং এর সময় বিভিন্ন ধরনের ভাইটাল রোল প্লে করে। আমরা একটু দেখতে যাচ্ছি যে যেহেতু আমরা ফুড প্রসেস নিয়ে পড়াশোনা করব, ফার্স্ট কনসার্ন হচ্ছে যে এই তিনটা কম্পোনেন্টের আমাদের হিউম্যান বডিতে কি ধরনের রোল প্লে করে তারা, মানে আমরা যে খাবার কনজিউম করি সেখানে তারা আসলে কি কি ধরনের কাজ করে আমাদের বডি ফাংশনের জন্য। দেন আমরা একটু আলোচনা করতেছি যে আমাদের যদি আমি ফুড প্রসেস করতে যাই তাহলে বিভিন্ন সময় দেখা যায় যে আমি হয়তো কোনো সোর্স থেকে আমি কার্বোহাইড্রেটটা এক্সট্রাকশন করে নিচ্ছি অথবা প্রোটিনটা এক্সট্রাকশন করে ফেলছি, করে এটাকে কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্টে, মনে করো কোনো বেকারি প্রোডাক্ট অথবা আইসক্রিম অথবা বিভিন্ন ধরনের অন্য যে প্রসেস প্রোডাক্ট গুলাতে, এই প্রোডাক্ট গুলোতে বিভিন্ন ধরনের সোর্স থেকে নেয়া এই যে বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো আমরা ইউজ করতেছি। এটার আসলে কাজগুলা কিরকম হচ্ছে আর কি, মানে কিভাবে তারা কাজ করে, এই জিনিসটা একটু ওভারঅল একটা আইডিয়া নেয়া। আমরা গতদিন কার্বোহাইড্রেটের ব্যাপারে একটু পড়াশোনা হয়ে গেছে, আজকে প্রোটিনটাতে আমরা প্রোটিন কি ধরনের ফাংশন প্লে করে এটাতে যাওয়ার আগে আমরা আগে দেখবো যে প্রোটিনটা আসলে কি। এখানে আমি বলছি দেখো, প্রোটিন হচ্ছে পলিমার, যেটা হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এদের বিল্ডিং ব্লক, অর্থাৎ মনোমারিক ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এগুলো একটা আরেকটার সাথে পেপটাইড বন্ড দিয়ে পলিমার তৈরি করে, এই পলিমারটাকে আমরা বলছি প্রোটিন। ঠিক আছে, এখন প্রোটিনের বিভিন্ন ধরন ডিপেন্ড করে যে প্রোটিনের কম্পোজিশনের উপর, তার অ্যামাইনো অ্যাসিড কি কি আছে তার উপর। তো এখানে দেখো যে আমাদের যে হিউম্যান ডায়েট, হিউম্যান ডায়েট বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে যে খাবারটুকু আমরা কনজিউম করি তার মধ্যে এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কথাটার অর্থ হচ্ছে যে যে অ্যামাইনো অ্যাসিডটা তোমার হিউম্যান বডি তৈরি করতে পারে না, মানে কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছে যে তুমি মনে করো যে প্রোটিন খাচ্ছ, তোমার এই যে এসেনশিয়াল বাদ দিয়ে বাকি যে 12টা আছে নন এসেনশিয়াল, এগুলো দেখা যায় যে অন্য কম্পোনেন্ট থেকে আমাদের বডি নিজেই সিনথেসিস করে নিতে পারে, যে সে তার যেটা লাগবে সেটা সে তৈরি করে নিচ্ছে। কিন্তু এই 8টা অ্যামাইনো অ্যাসিডের কথা বলা হচ্ছে এসেনশিয়াল, এটা তোমাকে ডায়েটের মাধ্যমে নিতে হবে, অর্থাৎ যে খাবার তুমি কনজিউম করবা, রেগুলার বেসিসে যে খাবার তুমি কনজিউম করবা, সেই খাবারের মধ্যে এই 8 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রেগুলারই থাকতে হবে, কারণ তোমার বডি অ্যাক্টিভিটির জন্য এই অ্যামাইনো অ্যাসিড তোমাকে অবশ্যই তোমার খাবার থেকেই নিতে হবে, এটা বডি নিজে থেকেই তৈরি করতে পারবে না। এটা হচ্ছে বিষয়। আমরা প্রথমে একটা কোশ্চেন আসে যে এসেনশিয়াল বলতে কি বুঝি। এসেনশিয়াল হচ্ছে যে যে অ্যামাইনো অ্যাসিডটা বা যে ফুডের কম্পোনেন্টটা তোমার বডি নিজে থেকে তৈরি করতে পারবে না, এটা হচ্ছে বিষয়। দেন আমরা চলে যাচ্ছি যে কোন 8টা, এটা একটু আমি বলছি যে লিউসিন, আইসোলিউসিন, লাইসিন। এটা তোমরা অ্যামাইনো অ্যাসিড কি কি থাকে এটা মনে হয় ইন্টারমিডিয়েটে কিছুটা তোমাদের ধারণা আছে যে আসলে অ্যামাইনো অ্যাসিড গুলা কি কি ধরনের হয়। তো এই 8টা অ্যামাইনো অ্যাসিডের নাম আমি দিয়ে দিচ্ছি, এটা একটু দেখবা তোমরা। দেন এখানে একটা প্রোটিনের একটা মানে কেমিক্যাল কম্পোজিশন দেয়া আছে যে আসলে আমরা যে কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, অক্সিজেন, এই কম্পোনেন্ট গুলা কত রেশিওতে থাকে। যে প্রোটিন যদি হয় সেখানে বলা হচ্ছে যে 50 থেকে 55% কার্বন থাকবে, 6 থেকে 7% হাইড্রোজেন, 20 থেকে 23% অক্সিজেন, দেন 12। এই কম্পোজিশনটাও তোমরা একটু দেখবে। তো এখানে আমরা এই কম্পোজিশনটা স্যার কিসের ভিতরে? না, এটা হচ্ছে যে তোমার যদি প্রোটিন হয়, সে একটা জোর করা ছাড়া মুখে একটু ফেস ওয়াশ জায়গায় মাখে নেই। আপু আমার মানে মুখে ওসব মাখা কথা হচ্ছে না, ফেস ওয়াশও মাখা হয় না। তোমরা সাউন্ড নুসরাত মিউট করো।
না ওই মনে করেন করো। 3-4 দিছিলাম, একদিন ডাক্তার দেখাতে গেলাম, ওই যে স্যার আপনি করে দেন স্যার মিউট। আর সামনে আবার যাবো। এটা কে? স্যার আপনি মিউট করে দেন। না মেসে থাকি না, মেস অবশ্য আছে, ওখানে সব জিনিসপত্র আছে। কে সেটা কে? বুঝতে পারতেছি না। হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও। স্যার নুসরাত। ও নুসরাত তো মিউট করছে। আচ্ছা তোমরা এই তো কিন্তু বিরক্ত করতেছো, এইসব ইয়ে করে টেলিভিশন চালাইছো মনে হয়। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ভবিষ্যতে বিপদ হয়ে যাবে তোমাদের। যাই হোক, আমরা কথা বলছিলাম যে তোমরা একটু তোমাদের একটু কোশ্চেন ছিল যে প্রোটিনের কিভাবে কম্পোজিশন, মানে কি ধরনের কম্পোজিশন। বিষয় হচ্ছে যে আমরা যদি কোনো কম্পোনেন্টকে, ফুডের কম্পোনেন্টকে প্রোটিন বলতে চাই, তার কেমিক্যাল কম্পোজিশনটা কিরকম হওয়া উচিত এটা বলা আছে এখানে। ঠিক আছে, যে তার কার্বনের কন্টেন্ট কতটুকু থাকবে, তার হাইড্রোজেন কতটুকু থাকবে, এটা আর কি বিষয় এলিমেন্টাল লেভেলে। দেন এখানে কিছু প্রোটিনের অ্যাক্টিভিটি দেয়া আছে, যে প্রোটিন আসলে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল সিস্টেমে সে পার্টিসিপেট করে। এখানে আমাদের যে টিস্যু, আমাদের যে বডির সেল, সেটার কনস্টিটিউয়েন্ট হচ্ছে প্রোটিন। আমাদের যে ভাইটাল যে ফ্লুইড বডির, মানে ব্লাড প্লাস আমাদের মাসেল, এগুলার কম্পোনেন্ট হচ্ছে প্রোটিন। বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন, এগুলার হচ্ছে যে মেইনলি প্রোটিন। এনজাইম হচ্ছে টাইপ অফ প্রোটিন, হরমোনও টাইপ অফ প্রোটিন। হরমোন কিন্তু হরমোনের একটা এক্সাম্পল যেমন হতে পারে যে আমাদের দৈনন্দিন যে অনেকেরই সমস্যা থাকে, ইনসুলিন। ইনসুলিন হচ্ছে টাইপ অফ প্রোটিন। আমাদের তোমাদের ধরো যে যাদের ইনসুলিন প্রোডাকশন হবে না, তাদেরকে আমরা বলে থাকি যে ব্লাড সুগারটা একটু বেশি থাকবে, তারা ডায়াবেটিকের পর্যায়ে চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, এটা তো খুবই কমন হয়ে গেছে। লাস্ট যে কোশ্চেনটা, এটা একটু বুঝতে হবে যে আমরা বলছি যে অ্যাডাল্ট, তাদের রিকোয়ারমেন্টের কথা বলা হচ্ছে যে যদি আমরা এগ প্রোটিন ইউজ করি, তাহলে তার বডির রিকোয়ারমেন্ট হচ্ছে যে এখন একটা বিষয় আসে যে আমি প্রোটিন কি পরিমাণ কনজিউম করব। এটা ডিপেন্ড করে তোমার বডি ওয়েটের উপরে, যে তোমার বডি ওয়েটের সাথে তুমি এর পরিমাণটা হিসাব করতে হবে। ধরো যে এখানে বলছে যে তোমার যে বডি ওয়েট হবে, সেটা যদি তুমি এনিমেল সোর্স থেকে অর্থাৎ এগ প্রোটিন যদি তুমি ইউজ করো, সেটা হবে হচ্ছে 0.7 গ্রাম পার কেজি বডি ওয়েট। আর যদি সেটা ভেজিটেবল সোর্স থেকে হয়, ভেজিটেবল প্রোটিন হয়, সেটার পরিমাণটা একটু বেশি হবে, অর্থাৎ 1 গ্রাম পার পার কেজি বডি ওয়েট। এখানে একটু ঠিক করে নিতে হবে যে পার কেজি বডি ওয়েট। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলতে যাচ্ছি যে এখন যেহেতু আমরা ফুডের যে কনজাম্পশনটা, সেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটা কি বলবো, যে একটা ব্যালেন্স করে আমাদেরকে কনজিউম করতে হবে, যেহেতু প্রোটিন একটা এসেনশিয়াল আমাদের বডির মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য। তো এদিক থেকে প্রোটিনের অ্যামাউন্টটা কতটুকু আমরা কনজিউম করব, তো সেটা যদি একটা কোশ্চেন আসে, তো আমাদের বিষয়টা হচ্ছে যে যদি সেটা এগ প্রোটিন হয়, এগ প্রোটিনের আমরা কথা বলতেছি কারণ এগ প্রোটিনের মধ্যে আমরা যে একটু আগে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম, এটা হচ্ছে যে এগ প্রোটিনে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে এবং মানে খুবই হাই পার্সেন্টেজে থাকে, যেটা তোমার বডির জন্য দরকার, অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, এই কারণে এগ প্রোটিন যদি তুমি কনজিউম করো, সেক্ষেত্রে তোমার প্রোটিনের পরিমাণটা কম লাগবে, আমরা বলছি যে 0.7 গ্রাম। আর যদি তুমি ভেজিটেবল সোর্স থেকে করো, তাহলে এটার পরিমাণটা একটু বেশি লাগবে। এটা বলছি যে আমরা 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। ঠিক আছে, এটা আবার কি সমস্যা, একটু হোল্ড করো তো। স্যার ভেজিটেবল প্রোটিনটা বেশি করে কনজিউম করে এটা যদি আবার বলতেন স্যার। আচ্ছা,
শোনো, এই বিষয়গুলো একটু সামনেও আসবে, তো একটু সিম্পলি এখন একটু বুঝো। আমি বলতে চাচ্ছি যে আমরা কিছুক্ষণ আগে ওই যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের একটা স্লাইড ছিল, যে 8টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা বলছি, যে যেটা তোমার বডি সিনথেসিস করতে পারবে না, অর্থাৎ বডি প্রডিউস করতে পারবে না, এটাকে তোমাকে ডায়েট থেকে নিতে হবে। তো এগ প্রোটিনের আমরা যেটা বলছি, এগ কিন্তু আমরা আগে থেকেই বলি যে ডিম যেটা, সেটা হচ্ছে আমাদের সুষম খাবার। ডিম এবং দুধ, মিল্ক এবং এগের যে বিষয়টা, এখানে প্রোটিনের যে বিষয়টা থাকে, এটাতে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা থাকে সেটার প্রপোর্শনটা অনেক ভালো থাকে, সেটার পার্সেন্টেজটা অনেক বেশি থাকে। এজন্য যখন তুমি এটা কনজিউম করবা, তখন তোমার মানে মানে কি পরিমাণ কনজিউম করবা এটার অ্যামাউন্টটা কমে যাচ্ছে। মনে করো যে আমার ওজন যদি 50 কেজি হয়, তাহলে 0.7 দিয়ে 50 ভাগ দাও, কত হবে? 535 গ্রাম তুমি হচ্ছে যদি এগ প্রোটিন হয় 35 গ্রাম কনজিউম করলেই হবে পার ডে। কিন্তু যদি তুমি এটা ভেজিটেবল সোর্স থেকে হয়, মনে করো যে আমি প্রোটিন, ধরো যে সয়াবিনেও প্রোটিন আছে, ঠিক আছে, বা তুমি ধরো যে বিভিন্ন ধরনের টমেটো, পটেটো বা রাইস, এগুলোতেও প্রোটিন আছে। প্রোটিন মনে করো যে আমরা যে রাইস কনজিউম করি সেটাতেও অ্যারাউন্ড 7% প্রোটিন থাকে। এই জিনিসগুলো যদি তুমি কনজিউম করো, তাহলে তোমার ওজন যদি 50 গ্রাম হয়, তাহলে তোমাকে ডেইলি 50 গ্রাম প্রোটিন মানে কনজিউম করতে পারে, যদি সেটা ভেজিটেবল সোর্স থেকে হয়। আমার কথা কি বুঝছো? মানে প্ল্যান সোর্স, দুইটা জিনিস বোঝো, একটা হচ্ছে তোমার এনিমেল সোর্স। এনিমেল সোর্স বলতে আমরা কি বুঝি? যে মনে করো ডিম, দুধ, বা ধরো যে গরু, এইগুলা। আর আমরা যদি প্ল্যান্ট সোর্স বুঝি, তাহলে কি ভেজিটেবল, ফ্রুটস, এগুলো চলে আসতেছে। বুঝতে পারতেছো কি আমার কথা? জি স্যার। তো এখন এই যে আরেকটা বিষয় এখানে, জাস্ট আমি প্রোটিনের ক্লাসিফিকেশনটা একটু নিয়ে আসছি এই কারণে, যে প্রোটিন আসলে আমাদের দেহের কি কি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিতে মানে পার্টিসিপেট করে। এখানে দেখো, একটা বলছে যে ফার্স্টলি বলছে যে স্ট্রাকচারাল প্রোটিন, যেটা হচ্ছে যে আমাদের বডির স্ট্রাকচার কি দিয়ে তৈরি, সেল, টিস্যু, এগুলো দিয়ে তো আমাদের স্ট্রাকচারটা তৈরি। আমরা যদি আমাদের বডিটাকে বিভিন্ন ধরনের ফ্র্যাগমেন্ট করে ফেলি, সেকশন করে ফেলি, কি সবই তো একটা সেল। এই সেল গুলা হচ্ছে প্রোটিন থাকে, প্রোটিন দিয়ে তৈরি। দেন আমরা বলছি ক্যাটালাইটিক প্রোটিন, বিভিন্ন ধরনের ক্যাটালাইটিক, মানে ক্যাটালাইটিক বলতে ধরো বিভিন্ন ধরনের মেটাবলিক রিয়াকশন, বিভিন্ন ধরনের আমাদের যে বিভিন্ন ধরনের পাথওয়ে থাকে, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, বিভিন্ন ধরনের বিষয় বডিতে অ্যাক্টিভিটি চলতে থাকে, বিভিন্ন ধরনের হরমোনাল যে অ্যাক্টিভিটি চলতে থাকে, সবগুলাই হচ্ছে প্রোটিনের পার্টিসিপেশন থাকে। এনজাইম এবং হরমোন, এগুলো মূলত প্রোটিন। এনজাইমের যদি তুমি উদাহরণ দিতে চাও, পারঅক্সিডেজ, ক্যাটালেস, এগুলো কমন এনজাইম। যদি তুমি হরমোনের উদাহরণ আসতে চাও, এই যে তোমাকে বললাম যে ইনসুলিন, এটা খুবই মানে কমন হরমোন, যেটা আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটিতে বা আমাদের যেটা ব্লাড সুগার কমায় দিচ্ছে, বা যেটা তোমার বডির ফাংশনে খুবই ভাইটাল। দেন থার্ড বলছে যে ট্রান্সপোর্ট প্রোটিন। ট্রান্সপোর্ট, আমাদের যে হিমোগ্লোবিন আছে সেটা হচ্ছে যে টাইপ অফ প্রোটিন, সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন মোবিলিটি প্রোটিন। মোবিলিটি প্রোটিন হচ্ছে আমাদের মাসেলের যে তুমি কন্ট্রাকশন বা তুমি যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়, সেটা একটিন, মায়োসিন, এই যে প্রোটিন গুলো, এই যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলোও প্রোটিন। দেন ডিফেন্স প্রোটিন, আমরা অসুস্থ হয়ে গেলে যে অ্যান্টিবডি অথবা ইমিউনোগ্লোবুলিন যেগুলো আমাদের বডি তৈরি করে, ধরো যে বডির তো একটা নিজস্ব ডিফেন্স সিস্টেম আছে, কোনোভাবে যদি তুমি অসুস্থ হয়ে যাও, সে নিজেই আগে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে সেটাকে তোমার, যাতে তুমি সিক না হও, সেটার এগেনস্টে কাজ করে। তো এই যে এখন প্রোটিন তৈরি মানে অ্যান্টিবডি তৈরি করবে, তার মানে কি তোমাকে একটা সার্টেন পরিমাণ প্রোটিন প্রতিদিন কনজিউম করতে হবে। যদি না করো, তাহলে এই যে যে অ্যাক্টিভিটি গুলো সবগুলোতেই কিছু না কিছু ইফেক্ট থাকবে। দেন আমরা বলছি স্টোরেজ প্রোটিন, যেটা হচ্ছে যে তোমার বডিতে স্টোরেজ হিসেবে থাকবে, এটা হচ্ছে ফেরিটিন। দেন সেন্সরি প্রোটিন, আমরা যে চোখে যে রডোপ্সিন থাকে, তুমি যে ভিশনের জন্য যেটা দরকার হয়, সেটাও হচ্ছে যে প্রোটিন। দেন রেগুলেশন প্রোটিন, বিভিন্ন ধরনের রেগুলেটরি অ্যাক্টিভিটিতে থাকে। এটার মধ্যে ধরো যে ক্যাটালাইটিকের বিষয়টা কিছুটা রিলেভেন্ট, যে হিস্টোন বা হরমোন, এই বিষয়গুলা। আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে প্রোটিন আমাদের দেহে কি কি ধরনের বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি প্লে করে। আমরা যে প্রতিদিন যে আমাদের প্রোটিন যে তুমি কনজিউম করবা, এবং ভালো মানের যে প্রোটিন তুমি কনজিউম করবে, এটা তুমি আসলে কেন করবা? এই প্রোটিন কনজিউম যে রিকোয়ারমেন্ট, এটা যদি তুমি না করো তোমার বডির ওয়েট অনুযায়ী, তাহলে তোমার এই যে সবগুলা অ্যাক্টিভিটিতে কিছু না কিছু প্রবলেম দেখা দিবে আস্তে আস্তে। আমার কথা কি বোঝা গেছে? এই হচ্ছে বিষয়।
দেন আমরা একটু চলে যাব হচ্ছে, আচ্ছা এই যে তোমরা এই যে সোর্সের একটা বিষয় ছিল যে বায়ো অ্যাভেলেবিলিটি। বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি, যে প্রোটিনে ওটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি দিচ্ছে যে বায়োলজিক্যালি সে কতটুকু অ্যাভেলেবল, যে তুমি কনজিউম করতেছো, অর্থাৎ এটা ডিপেন্ড করে যে হচ্ছে যে সেটার মধ্যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কন্টেন্টটা কতটুকু, কত পার্সেন্ট, কতটুকু বেশি, বা সবগুলো আছে কিনা, বা কোনোটাতে লিমিটিং আছে কিনা। দেখো আমরা যখন খাবার খাই, আমরা যখন, তোমরা যখন ওই যে খিচুড়ি করে খাবা, সেটার খাদ্যগুণ কিন্তু অনেক বেশি। এটার কারণ কি জানো, যে তুমি তখন অনেকগুলা কম্পোনেন্ট খাবারে একসাথে দিবা, মনে করো যে চাল দিবা, ডাল দিচ্ছ বা সবজি দিচ্ছ, সবকিছু। কারণ আমাদের এই খাবারগুলাতে হয় কি, ধরো যে এগ অথবা মিল্কের এই মানে স্ট্যান্ডার্ড সোর্স গুলা বাদ দিয়ে তুমি যদি মিটে চলে যাও অথবা বিভিন্ন ভেজিটেবলে চলে যাও, তাহলে কি হবে, তখন তুমি কনজিউম করবা এই আমাদের যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কোনোটা কোনো হয়তো বা, ধরো যে তুমি টমেটো কনজিউম করছো, সেখানে হয়তো বা একটা দুইটা বাদ পড়ে গেছে যে এসেনশিয়াল এটাতে নাই, বা তুমি রাইস কনজিউম করছো, এখানে হয়তো বা একটা দুইটা লিমিটিং আছে যেটা আসলে এসেনশিয়াল সে কন্টেইন করে না। কিন্তু যখন তুমি খিচুড়িতে 5-6টা এলিমেন্ট একবারে অ্যাড করবা, তখন আলটিমেটলি দেখা যায় যে সবগুলো অ্যামাইনো অ্যাসিডের একটা খুব ভালো কম্পোজিশন হয়। তখন তুমি যখন এটা যখন কনজিউম করতেছো, তখন তোমার যে বডির নিড সেটা আসলে সে মানে মোটামুটি ওভারকাম করে আর কি। এই হচ্ছে বিষয়। এই জন্য দেখবা যে মনে করো যে তোমার এমনিতেই নর্মাল ভাতের থেকে বা ইয়ের থেকে তোমার খিচুড়ির খাদ্যগুণ কিন্তু অনেক বেশি। তো এখানে আমি যেটা বলতে যাচ্ছি যে নাম্বার 1 পার্টটা বলছে ফুললি অ্যাভেলেবল, প্রোটিনের মধ্যে ফুললি অ্যাভেলেবল, অর্থাৎ যেটাতে সবগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে। ঠিক আছে, মানে এটা আমরা বলছি যে এগ এবং মিল্কের যে প্রোটিন, অর্থাৎ তুমি এগ কনজিউম করো এবং যদি মিল্ক কনজিউম করো, এখানে যে প্রোটিন আছে সেটাকে আমরা বলছি ফুললি অ্যাভেলেবল। দেন পার্টলি অ্যাভেলেবল হচ্ছে লোয়ার অ্যামাউন্টে থাকে, এটা হচ্ছে মিটের প্রোটিনটা। আর নন অ্যাভেলেবল বলছে যে যেটা অ্যামাইনো অ্যাসিড থাকে কিন্তু খুবই লোয়ার অ্যামাউন্টে থাকে। এগুলোতে কি থাকে, ভেজিটেবল প্রোটিন, তারপরে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু থেকে অ্যানিমাল সোর্সের, এগুলোতে মানে বিশেষ করে তুমি ভেজিটেবল প্রোটিনের কথা যদি চিন্তা করো। তার মানে এখানে কনক্লুশনটা কি বলো, যে তুমি যদি প্রোটিনের রিকোয়ারমেন্ট যদি তুমি তোমার বডির নিড অনুযায়ী ফুলফিল করতে চাও, তাহলে এনিমেল সোর্সের যে গুড সোর্স গুলা, যেমন আমরা বলি যে প্রতিদিন অন্তত একটা করে ডিম খাওয়া, ঠিক আছে, তার মানে কি, ডিমে ধরো যে একটা ডিমের ওয়েট কত বলো, বলতে পারবা? একজন বলো তো একটা ডিমের ওয়েট কত? 160 গ্রাম। হ্যাঁ স্যার 60 থেকে 70 গ্রাম। স্যার 100 গ্রাম। 100 গ্রাম, 100 গ্রাম ডিম তো 2টা ডিমের ওজন বলে ফেলছো। স্যার কিসের ডিম স্যার? মুরগির ডিম আমরা যেটা খাই, ফার্মের যেটা এখন তো কমন, যেটা সেটা বলো। 30-40 গ্রাম স্যার। স্যার 70 গ্রাম হতে পারে স্যার, বড় মুরগিতে। 40 গ্রাম স্যার, তুমি তো কমাই দিছো। 50 থেকে 70 গ্রাম স্যার। হ্যাঁ 70 এটা হবে স্যার। ঠিক আছে, যে অ্যারাউন্ড ধরো 60। আমরা যেটা স্যার, হাঁসের ডিম অনেক। না না না, তোমাদের একটু মানে ওয়েট তো একটু ভেরিয়েশন করবে, অ্যারাউন্ড 60। আমরা যেটা ইন্ডাস্ট্রিয়ালি চিন্তা করি, আমরা যেটা মনে করো যেটা আমরা কনজিউম করি, আমরা তো আর খোসাটা কনজিউম করি না, কাজেই সেটা আমাদের কাউন্টে আসবে না। ইন্ডাস্ট্রিয়ালি ধরা হয় যে এভারেজে খোসা ছাড়া একটা ডিমের কনজিউমেবল যে পার্ট, সেটার ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 49 থেকে ধরো 50 গ্রাম। ঠিক আছে, মানে খোসা বাদ দিয়ে, খোসাটা তো আমি আমার আর বডিতে লাগবেও না বা আমি কনজিউমও করি না। তো 50 গ্রাম যদি হয়, আর ডিমে মনে করো যে প্রোটিন থাকে 13.3 বলে, তো অ্যারাউন্ড যদি তুমি 13% চিন্তা করো, তাহলে 50 গ্রাম ওজনের যদি একটা ডিম খাও, তাহলে তুমি প্রোটিন কত পাবা, 6.5 গ্রাম, তাই তো? তার মানে তোমার ওজন যদি 50 কেজি হয়, তুমি যদি ধরো 35 গ্রাম যদি তুমি প্রোটিন কনজিউম করতে চাও, কয়টা ডিম লাগবে বলো? প্রায় 5টা ডিম লাগবে। বুঝা গেছে? তার মানে শুধু তো ডিমই খাই না আমরা, ডিমের সাথে ধরো মাছ মাংস খাই, শাকসবজি খাই, ওভারঅল দেখা যায় যে একটা গুড প্রপোর্শন আমাদের চলে আসে। কাজেই আমরা এই শেষের দিকে স্লাইডে একটু হেলদি যে ডায়েট নিয়ে একটু একটা স্লাইড আছে, ওখানে আসলে তোমরা কোনটা কি পরিমাণ খাবা এটার একটা একটু আলোচনা করার চেষ্টা করছি আমি ওখানে। স্যার, ডিমে তো অন্যান্য উপাদানও আছে স্যার খাদ্যের। হ্যাঁ অন্যান্য উপাদান আছে, কিন্তু হচ্ছে যে এটাতে মূলত কার্বোহাইড্রেট মানে কন্টেন্ট খুবই মাইনর, মানে কোনো কোনো জায়গায় বলা হয় যে কার্বোহাইড্রেট কন্টেন্ট প্রায় মানে খুবই জিরোর কাছাকাছি আর কি, খুবই কম।
এটাতে মেইনলি তোমার থাকে হচ্ছে প্রোটিন এবং ফ্যাট। ডিমের যে কুসুম যেটা সেটা তো ফ্যাট, সাদা অংশটা হচ্ছে প্রোটিন। বুঝা গেছে? অ্যারাউন্ড দুটাতেই ধরো 13 অ্যারাউন্ড 13.5 এই ধরনের পার্সেন্টেজ থাকে, আর বাকিটুকু তো পানি। আর ভিটামিন মিনারেলস তো থাকে। ভিটামিন মিনারেলস খুবই মাইনর অ্যামাউন্ট থাকে, তো ধরো মাইক্রোগ্রাম লেভেলে থাকে, তো এগুলো সাধারণত তোমার ওই ধরনের পার্সেন্টেজে আসে না। নর্মালি আমরা কম্পোজিশন চিন্তা করতে গেলে চিন্তা করি যে প্রক্সিমেট যেটা, যে আসলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং অ্যাশটা দেখে। অ্যাশ কন্টেন্ট বলতে তোমার ভিটামিন মিনারেলস, মানে মিনারেলস এর পার্টটা বোঝায় আর কি। যে তুমি যে অর্গানিক পার্টটা, এটাকে যদি তুমি ড্রাই করে দাও, মানে একবারে যদি আগুনে পুড়ায় ফেলো, তাহলে কি হবে? অর্গানিক পার্টটা তো ভোলাটাইল হয়ে যাবে, থাকবে ইনঅর্গানিকটা। ইনঅর্গানিকটা হচ্ছে অ্যাশ কন্টেন্ট, এটা তুমি বের করতে পারবা। তা আমাদের ল্যাবেই মোটামুটি আমরা করতে পারি। যাই হোক, তোমরা হয়তো বা এগুলা একটু করবা ল্যাবে আসলে, তখন আবার আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই স্লাইড থেকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, দেন আসো ফুড প্রোটিন, আমাদের যে মূল কাজ, এটাতে আমরা চলে যাচ্ছি। এতক্ষণ যে বিষয়গুলো ছিল, যে প্রোটিন আসলে তুমি কেন জানবা, প্রোটিন তোমার শরীরে কি ধরনের কাজ করে, প্রোটিন তুমি কেন কনজিউম করবা, কোন খাবারে কি ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে, তোমার কেন এসেনশিয়াল, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা ছিল। এখন আমরা পড়বো হচ্ছে যে ফুড প্রোটিন, ফুড প্রসেসিং এ তাদের কি কি ধরনের ফাংশন সে প্লে করে, এটার একটু একটু ধারণা নিব আর কি। এখানে বলছি যে ফুড প্রোটিন হচ্ছে যে যেটা বায়োলজিক্যালি প্রোডিউসড। বায়োলজিক্যালি মানে কি? সিনথেটিক্যালি না, তুমি ল্যাবে বানাবা না। যেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, এটা হচ্ছে যে মনে করো আমরা বিভিন্ন ধরনের সোর্স থেকে, আমরা কি যে খাবারের যে সোর্স, আমাদের সব তো ন্যাচারাল সোর্স। আমরা এটা আহ, কি বলবো, নেচার থেকে কালেকশন করতেছি। এখন সেটা তুমি অ্যানিমেল সোর্সই বলো অথবা প্ল্যান্ট সোর্সই বলো, ঠিক আছে? তো এটা বলছে যে বায়োলজিক্যালি প্রডিউসড হইতে হবে, এবং এগুলো বিভিন্ন ধরনের কথা বলা আছে যে তারা ডাইজেস্টেবল হবে ইজিলি, টক্সিক হওয়া যাবে না। টক্সিক মানে কি? বিষাক্ত। নন টক্সিক হইতে হবে, নিউট্রিশনালি এডুকেটেড হইতে হবে, ফাংশনালি ইউজেবল হইতে হবে, এগুলা জেনারেল কথাবার্তা। তো আমরা যে মেজর সোর্স নিয়ে কথা বলছি, যে আমরা সাধারণত বলছি যে গুড সোর্স হচ্ছে এগ এবং মিল্ক। তাছাড়াও তুমি অন্যান্য সোর্স আছে, ফিশ, পোল্ট্রি, লিগিউম, অয়েল সিড, এগুলো আছে বিভিন্ন ধরনের। এগুলা থেকেও আমরা প্রোটিনটা এক্সট্রাক্ট করতে পারি আর কি। তো এখানে আমরা ফুড প্রোডাক্টে প্রোটিনের বিভিন্ন ধরনের ফাংশনের কথা বলছি। এখানে 1 নাম্বার ফাংশনটা দেখো, বলা হয়েছে যে ফুডটাকে অ্যারেট করে, অ্যারেশন করে। অ্যারেশন মানে কি? এয়ার ইনকর্পোরেশন করে। তোমরা বাসায় দেখবা যখন আমরা এগ যেটা, সেটাকে যদি তুমি তখন ওই যে হুইস্কিং বলতে হচ্ছে যে যখন তুমি এটাকে কি করবা, এটাকে যখন তুমি একটু এজিটেট করবা কোনো কিছু দিয়ে, চামচ দিয়ে বা ইয়ে দিয়ে, কোনো এজিটেটর দিয়ে ইয়ে করবে, তখন কিন্তু কিছুটা ফোমিং হয়ে যায়। এবং ফোমিং হয়ে গেলে ওখানে দেখবা যে এয়ার ইনকর্পোরেশন হয়, এয়ারের বাবল দেখা যায় চারদিকে। তুমি যদি খুবই মানে স্পিডি আর কি এটাকে ফোমিং করো। তো প্রথম বিষয় হচ্ছে যে যখন তুমি এটাকে এজিটেট করবা, অর্থাৎ হাত দিয়ে যখন এটা এজিটেট, মানে বলছি যে তুমি এটাকে ওই যে কি বলবা, এটাকে মিশানো যেটা বা নাড়াচাড়া করা যেটা বলতেছি, তো এটা যখন করবা তখন যেটা হবে যে এয়ার ইনকর্পোরেশন হয়, এবং এটা দেখবা যে ভলিউমটা বেড়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে যে এই যে এয়ার ইনকর্পোরেট করে, এটা করে হচ্ছে যে তোমার এই এগের মধ্যে যে প্রোটিন থাকে, সে হচ্ছে যে এয়ারটাকে ইনকর্পোরেট করে, ঠিক আছে? এবং তুমি যখন এটাকে রেখে দিবা, যদি তুমি, এটা হচ্ছে যে রিভার্সিবল আর কি, মানে পার্শিয়ালি রিভার্সিবল। যদি তুমি এটাকে নর্মাল অবস্থায় রেখে দাও ইয়ে করে, দেন আবার দেখবা যে এটা এয়ারটা চলে গেছে, আবার সে সেট হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কাজ। দেন সস যে আমরা বানাই, এখানে যদি তুমি প্রোটিন ইউজ করো সেটা ঠিক করার জন্য, ঠিক আছে, ইনগ্রেডিয়েন্ট গুলোকে বাইন্ড করে, তারপরে স্ট্রাকচার ফর্ম করে। এই যে ফর্ম স্ট্রাকচারের বিষয়টাতে আমরা বলতেছি যে গ্লুটেন একটা টার্ম আসছে, এটা আমরা একটু পড়বো, এখানে বলে দিব না ওখানে কি। এখন আমরা যে ব্রেডের যে স্ট্রাকচার, তোমরা দেখবা যে ব্রেডের ডো করা হয়, ডো করে এটাকে দেন এটাকে বেকিং করা হয়। ডোর কিন্তু যে ফ্লাওয়ার যতটুকু তুমি অ্যাড করবা, এটা দেখবা যে এটার স্ট্রাকচার, এটা কিন্তু ভলিউম বেড়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট বেশ ফোমি একটা স্ট্রাকচার আসে। এর কারণ হচ্ছে যে ওই যে গ্লুটেনের যে স্ট্রাকচারটা ফর্ম করে, ওখানে তারা এয়ার হোল্ড করতে পারে, এই জন্য এয়ারেশন হওয়ার কারণে এটার ভলিউমটা বেড়ে যায়।
ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের জেল ফর্ম করে তারা। জিলেটিন আছে, জিলেটিন নিয়েও আমরা একটু পড়বো। এখানে ফাংশনের মধ্যে কয়েকটা ফাংশন একটু আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে। ফার্স্ট আমরা বলছি যে ডিন্যাচারেশন। ডিন্যাচারেশন হচ্ছে প্রোটিনের যে স্ট্রাকচার এটা তুমি চেঞ্জ করে দিচ্ছ। এখন এটা হইতে পারে যে তুমি হিট দিয়ে চেঞ্জ করতেছো, অথবা সল্ট অথবা পিএইচ চেঞ্জ করে, অথবা মেকানিক্যাল অ্যাকশন করে। এই যে আমি যে একটু আগে বললাম যে এগের মধ্যে যদি এটাকে তুমি যদি ইয়ে করো, উইস্কিং করো, তাহলে কি হবে যে এটার মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে, এটাকে ফোমি একটা স্ট্রাকচার তৈরি করে। এটা লেফট সাইডের পিকচারটাতে দেখো যে এটা ফোমের মতো একটা ইয়ে তৈরি হচ্ছে। এটা হচ্ছে যে ফোমিংটা হয় হচ্ছে যে তোমার এয়ার ইনকর্পোরেশন হওয়ার জন্য। ঠিক আছে, দেন তুমি যদি এটাকে নর্মাল অবস্থায় রেখে দাও তাহলে এটা আবার আগের অবস্থায় চলে যাবে। এটা গেল হচ্ছে ডিন্যাচারেশন। এটা মানে এটার যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দেন কোয়াগুলেশন হচ্ছে যে আমরা যখন ডিম বাসায় যখন তুমি ডিমটাকে ওই ভেজে ফেলতেছো, অথবা আমরা যেটা বলতেছি যে বামলেট করতেছো, কুকিং যখন তুমি করো, তখন কি হয়, তুমি সিদ্ধ দাও তখন কি হবে, সাদা অংশটা তো সেট হয়ে যায়, একবার ফার্ম স্ট্রাকচার, হোয়াইট স্ট্রাকচার চলে আসে না সিদ্ধ ডিমের কুসুমের চারদিকে, বা তুমি যদি পোচ করতে যাও সেক্ষেত্রেও তো একটা ফার্ম স্ট্রাকচার চলে আসে। এটা হচ্ছে ডিন্যাচারেশন বলছি আমরা, এবং এটা বলছি যে ইররিভার্সিবল। মানে এটাকে তুমি ওই এয়ার ইনকর্পোরেট করে এটাকে রেখে দিলে যে পূর্বের অবস্থায় ফিরে যাবে, এটা কিন্তু সেটা হবে না। এটাকে তুমি রেখে দিলে কিন্তু সেটা আর আগের অবস্থায় ফিরবে না। তুমি রেখে দিচ্ছ, এটা আবার লিকুইড বা ভিসকাস অবস্থায় চলে যাচ্ছে, এটার কিন্তু কোনো সুযোগ নেই। কাজেই এটা হচ্ছে যে কোয়াগুলেশন যেটা, সেটা আমরা বলছি ইররিভার্সিবল প্রসেস। এবং এটার অ্যাপ্লিকেশন অনেকগুলো আছে, যেমন যে চিজ তৈরি করার সময় বা ইয়োগার্ট তৈরি করার সময় এই অ্যাপ্লিকেশনটা ইউজ করা হয়, অথবা ইনগ্রেডিয়েন্টস বাইন্ড করার সময়। মনে করো যে আমি প্রোটিনের, এগের যে প্রোটিনটা এটা এক্সট্রাকশন করে আমি মনে করো যে কোনো কি বলবো যে স্পেসিফিক কোনো প্রোডাক্টে, মনে করো সস তৈরি করতে বা ইয়া তৈরি করতে আমি এগ পাউডারটা ইউজ করলাম। এখন তুমি বাসায় নিয়ে এসে যখন তুমি এটাকে হিট করবা, সেটা আলটিমেটলি কি হবে, এটা থিকেন হয়ে যাবে, মানে ঠিক একটা স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে, এখন এটা মানে তুমি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছ, তোমার ফাইনাল প্রোডাক্ট, এটার উপর ডিপেন্ড করবে যে তুমি প্রোটিন কত পার্সেন্টেজ ইউজ করবে এবং কি ধরনের প্রোটিন ইউজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা বলতে যাচ্ছি যে এই যে কোয়াগুলেশনের প্রপার্টিজ, মানে একটা আমরা বলছি যে ডিন্যাচারেশন বা কোয়াগুলেশন, এই প্রপার্টিজ গুলো হচ্ছে কি এই প্রপার্টিজের উপর ডিপেন্ড করে তুমি প্রোটিনটাকে বিভিন্ন প্রোডাক্টে ইউজ করবে। ঠিক আছে, আমি যে প্রোডাক্টে চাচ্ছি যে এই প্রোডাক্টে হিট দিলে সে একটা ফার্ম স্ট্রাকচার তৈরি করবে, সেই প্রোডাক্টে আমি অ্যাকচুয়ালি প্রোটিনটাকে ইউজ করব। আমার কথা কি বুঝছো? বিষয়টা হচ্ছে এরকম। দেন আমরা এই যে গ্লুটেনের যে বিষয়টা, গ্লুটেন নিয়ে তোমরা একটু খুবই আরো পড়াশোনা করবা। গ্লুটেন জিনিসটা কি, যে আমাদের যে ফ্লাওয়ার আছে, কারণ ফ্লাওয়ারে কিন্তু খুবই হাই কন্টেন্ট গ্লুটেন থাকে। গ্লুটেন হচ্ছে টাইপ অফ প্রোটিন। ঠিক আছে, এখন এই প্রোটিনটা যেটা বিষয়, সে হচ্ছে যে যদি তুমি গ্লুটেন কন্টেন্ট ডিটারমিনেশন তোমরা করবা, এটা করা হয় যে তুমি যদি ফ্লাওয়ারের একটা পানি দিয়ে ডো বানায়, এটাকে যদি ওয়াটার স্ট্রিমিং এ ধরো, আস্তে আস্তে ফ্লাওয়ারটাকে একটু ইয়ে করতে থাকো, মানে ওয়ার্কিং করতে থাকো এটাতে, তো যেটা হবে যে এটার থেকে স্টার্চটা ওয়াটার সলুবল, তো স্টার্চটা পানির সাথে চলে যাবে এবং তোমার যে হাতে যে অবশিষ্ট অংশটা থাকবে এটা হচ্ছে গ্লুটেন। ঠিক আছে, কারণ এটা পানিতে ডিজলভ হবে না। এটা যেটা ব্রেড মেকিং এ যেটা হয়, যে ব্রেডে আমরা দেখবা যে ব্রেড মেকিং এর সময় আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি অথবা ইস্ট ইউজ করি। ইস্ট কিন্তু এখন বাজারে খুবই অ্যাভেলেবল। যাই হোক, এগুলো তোমার ডিটেলস সামনে পড়বা, আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে ইস্ট যখন তুমি ইউজ করবা এই ব্রেড তৈরি করার সময়, আমরা যখন ব্রেডের ডোটা তৈরি করি তখন নর্মালি ইস্টটা দেয়া হয়, এবং নর্মালি দেখবা যে ডোটা তৈরি করার পরে কিছুক্ষণ রেখে দেয় কারণ হচ্ছে যে স্ট্রাকচার ফরমেশনের জন্য। এবং এটা রেখে দেওয়ার পরে দেখবা যে নর্মাল যে অবস্থায় রাখে তার চেয়ে এটার ভলিউমটা বেড়ে যায় কারণ হচ্ছে যে এখানের মধ্যে রিয়াকশন হয়, এবং ইস্ট মানে সে হচ্ছে, যদি তুমি সোডিয়াম বাইকার্বনেট ইউজ করো নর্মালি সে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে। ইস্ট যদি ইউজ করো সেটা সে তোমার খাবারের মধ্যে যে সুগার আছে সেটাকে কনজিউম করে সে অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করে। এবং এই যে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করে, সেইটা হচ্ছে এই গ্লুটেনের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে ইন্টারাপ্ট করা, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যাতে ডো থেকে বের হয়ে যেতে না পারে। সে যখন এটাকে ধরে রাখে তখন আলটিমেটলি ভলিউমটা বেড়ে যায়। ঠিক আছে,
এটা হচ্ছে যে গ্লুটেনের কাজ। তো তুমি যদি ব্রেড টাইপ প্রোডাক্ট ব্রেড তৈরি করতে চাও তাহলে হাই গ্লুটেন ফ্লাওয়ার ছাড়া তুমি ব্রেড তৈরি করতে পারবা না, হুইট ফ্লাওয়ার লাগবে। ঠিক আছে, এই জন্য বিষয়টা হচ্ছে যে এখন তুমি যখন ব্রেডের ফ্যাক্টরি দিবা তখন তুমি ফ্লাওয়ার যেখান থেকে নিয়ে আসবা তাকে বলে দিতে হবে যে আমাকে যে ফ্লাওয়ার দিবেন সেখানে গ্লুটেনের কন্টেন্ট বেশি থাকতে হবে। এবং তারা এটা বুঝে যে মানে ফ্লাওয়ারের কিন্তু গ্রেড থাকে যে তুমি কোন প্রোডাক্টের জন্য স্পেসিফিক কোন ধরনের ইনগ্রেডিয়েন্ট ইউজ করবা। বা ফ্লাওয়ার কিন্তু মানে ধরো ব্রেডের জন্য যে যে টাইপ হবে নুডলসের জন্য কিন্তু সেই টাইপ হবে না, বা বিস্কিটের জন্য সেই ধরনের হবে না। মানে প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মানে গ্রেডের ফ্লাওয়ার থাকে এবং এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি যে তার গ্লুটেন কন্টেন্টটা কিরকম। ঠিক আছে, কোনোটাতে হয়তো গ্লুটেন বেশি দরকার, যেমন আমার বিস্কিটে তো আমার দরকার নাই যে আমার ভলিউম বাড়বে, ঠিক আছে, কাজে সেখানে হাই গ্লুটেন ফ্লাওয়ার আমার দরকার নাই। যেন ব্রেডে দরকার যে আমার সে আমার ভলিউমটাকে একটা স্পেসিফিক একটা সে ইয়ার তাকে ইনকর্পোরেট করার তার অ্যাবিলিটি থাকতে হবে। সেক্ষেত্রে আমার স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমার হাই গ্লুটেন ফ্লাওয়ার দরকার। ঠিক আছে, এই বিষয়গুলো একটু স্যার ফ্লাওয়ার কি জিনিস বুঝলাম না স্যার। এই কি বলে ফ্লাওয়ার কি জিনিস? একজন বলো কি জিনিস ফ্লাওয়ার? ময়দা। আটা ময়দা স্যার। হ্যাঁ ময়দা। তো কি বললা তুমি? এটা তুমি কি বাংলাদেশে আছো নাকি নাই? হ্যাঁ, ফ্লাওয়ার হচ্ছে ময়দা। ফ্লাওয়ারের সোর্স কি, কোথা থেকে আসে এটা বলো? কিসের কিসের ফ্লাওয়ার হইতে পারে? এই যে ব্রেড বিস্কিট যে খাও এটা ফ্লাওয়ার কিসের ফ্লাওয়ার হইতে পারে? গম ভুট্টা স্যার। মেইনলি হচ্ছে গম, হুইট ফ্লাওয়ার। এবং বেশিরভাগ হুইট ফ্লাওয়ার হচ্ছে বাইরে থেকে আসে, বেশিরভাগই কানাডিয়ান হুইট। বুঝা গেছে আমার কথা? আমাদের দেশে তো হুইটের তেমন কোনো প্রোডাকশনই আসলে মানে হয় কিন্তু খুবই কম। কিন্তু বাজারে তো বিস্কিট কেকের কোনো শেষ নাই, শেষ আছে? নুডলস প্রতিদিন যে পরিমাণ কনজিউম হয়, যতগুলা ফ্যাক্টরি চলতেছে, এত ফ্লাওয়ার কোথা থেকে আসে বলো? মানে কি ইম্পোর্ট করে নিয়ে আসে বাইরে থেকে? বুঝা গেছে? একটু মানে চিন্তা করে জিনিসগুলো দেখো। এখনো যদি বলো যে ফ্লাওয়ার কি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বাজারে কেউ সুপার শপ গুলোতে জিলেটিন দেখছো পাওয়া যায় যে? কেউ কি কাজ করছো জিলেটিন দিয়ে জেল ফরমেশন করছো? করো নাই? আচ্ছা, বিষয় হচ্ছে যে জিলেটিন হচ্ছে যে টাইপ অফ প্রোটিন। ঠিক আছে, এটা এনিম্যাল সোর্স থেকে এক্সট্রাকশন করা। অর্থাৎ তুমি এটাকে বলছি যে মানে কানেকটিভ টিস্যু থেকে, মিটের যে কানেকটিভ টিস্যু সেখান থেকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটাকে এক্সট্রাক্ট করে। এটার ইন্ডাস্ট্রিয়াল ইউজ কিন্তু অনেক বেশি। যে ধরনের প্রোডাক্টে তুমি জেল ফরমেশন করতে চাও অর্থাৎ সলিড থেকে এটা জেল লাইক স্ট্রাকচারে নিবা, সেখানে জিলেটিন ইউজ করে সবাই। ঠিক আছে, এখন জিলেশনটা হচ্ছে যে তুমি আমাদের একটা জেল ফরমেশন। জিলেশনটা হচ্ছে তুমি প্রোটিনের ট্রান্সফরমেশন করে এটাকে সলিড স্টেট থেকে এটাকে জেল লাইক স্টেটে নিবা। এখন যে প্রোডাক্টে তোমার জেল দরকার, জেল কোথায় দরকার? জেলিতে দরকার নাকি? জেলি যে বানাবা জেল লাইক স্ট্রাকচার কোথা থেকে? তো এমনি এমনি হয় না, কোনো না কোনো কম্পোনেন্ট তারা ইউজ করে। কারণ তুমি যদি জিলেটিন ইউজ করো তাহলে জেলি ফর্ম করতে পারবা খুব ইজিলি, এর বাসায় নিয়ে এসেও করতে পারবা। কিন্তু এখানে একটা কোশ্চেন থাকে, আমাদের দেশে যে প্রবলেমটা থাকে, জিলেটিনের সোর্স বলছি আমরা কি অ্যানিমেল সোর্স। এখন ফ্যাক্টরি গুলোতে যেটা হয় যে যখনই তুমি বলবা যে তুমি জিলেটিন ইউজ করে এটাকে জেলি তৈরি করছো, ধরো ম্যাঙ্গো জেলি তৈরি করছো, তখনই তারা জিজ্ঞেস করবে যে জিলেটিনের সোর্স কি। এখন এনিমেল সোর্স যদি হয়, আমরা মুসলিম কান্ট্রি, কারণ এনিমেল সোর্স বলতে তো পোর্কের সোর্সও হইতে পারে, সেটা সোর্স তো পোর্কও হইতে পারে, হইতে পারে না? এজন্য ওই দেখবা যে আমাদের খাবারের প্যাকেট গুলোতে দেয়া থাকে হালাল সার্টিফাইড। হালাল সার্টিফাইড মানে কি, যে এই খাবার তৈরি করতে যে কম্পোনেন্ট তুমি ইউজ করছো সবগুলাই হালাল, মানে হালাল সোর্স। এই হালাল সার্টিফিকেশনের আগে হালাল টিম তোমার ফ্যাক্টরিতে যাবে, গিয়ে জিজ্ঞেস করবে যে তোমার এই যে জিলেটিন যে ইউজ করছো এটার যে সোর্স, এটা আমাকে এভিডেন্ট দেখাও যে এটার আসলে সোর্সটা কি। বুঝা গেছে? এরা এগুলো নিয়ে অনেক বেশি ঝামেলা করে। খাবারের প্যাকেটে কখনো দেখছো হালাল সার্টিফিকেশন দেয়া আছে? জি স্যার, দেখছি স্যার।
জি স্যার। ঠিক আছে, বলো হালাল সার্টিফিকেশনটা কেন দিচ্ছ এটা বলো, একজন বলো। স্যার এখানে হারাম কোনো বস্তু ব্যবহার করে নাই। কোনো বস্তু না, বস্তু না স্যার, মানে ingredient, একটু টার্ম গুলো ingredient। ইউজ করা শিখো শিখো। হ্যাঁ, বস্তু আবার কি? ইনগ্রেডিয়েন্ট, র ম্যাটেরিয়াল। যে র ম্যাটেরিয়াল তোমরা ইউজ করছো খাবার তৈরিতে, একটা জিনিস বুঝো যে আমরা যখন একটা যে কোনো প্রোডাক্টের একটা রেসিপি তুমি তৈরি করবা, মনে করো যে তুমি বিস্কিট তৈরি করতেছো, তোমার 10টা র ম্যাটেরিয়ালস লাগবে। র ম্যাটেরিয়ালস মানে কি? কাঁচামাল। র ম্যাটেরিয়ালস 10টা লাগবে। 10টা তো বিভিন্ন ধরনের প্রপোর্শনে লাগবে, একটা হয়তো 60% লাগবে, একটা হয়তো 1% লাগবে, এটা বিভিন্ন ধরনের প্রপোর্শনে থাকে। দেন তুমি এটাকে সোর্সিং করে বিভিন্ন জায়গা থেকে নিবা। এখন হালাল টিমের কাজ হচ্ছে যে এই 10টা যে র ম্যাটেরিয়াল ইউজ করে যে তুমি তোমার ফাইনাল প্রোডাক্টটা তৈরি করছো, এই 10টার তারা সব ধরনের সার্টিফিকেশন দেখতে চাইবে, যে এগুলা তুমি যদি ইম্পোর্ট করে থাকো এগুলো আসলে কোথা থেকে তুমি নিয়ে আসছো, এবং সে যে এক্সট্রাকশন করছে, আমরা বলতেছি যে যদি প্রোটিন সে এক্সট্রাকশন করে এনিমেলের মিট থেকে, কানেকটিভ টিস্যু তো মিট পার্ট, মিট থেকে সে তোমার এটাকে এক্সট্রাকশন করছে। এখন কোন এনিমেল সেটা? এখন তুমি বাংলাদেশে যদি পোর্ক থেকে জিলেটিন এক্সট্রাকশন করে বাংলাদেশের মার্কেটে দাও, তখন কি হবে? তখন তো দাঙ্গা হয়ে যাবে। বুঝা গেছে আমার কথা? কারণ এটা তোমাকে এনশিওর করতে হবে, তোমার কোম্পানিতে একদিনে বসে যাবে যদি এই ধরনের কোনো ঝামেলা হয়। ঠিক আছে, কাজে এই কাজগুলো করার সময় একটু এভাবে সতর্কভাবে চলতে হবে আর কি। আর সবচেয়ে বিপদে পড়বা যদি বাইরের দেশে যাও পড়াশোনা করতে বা ইয়ে করতে, ধরো যে কোরিয়ার ওইদিকে যদি যাও, ওদের তো আসলে এইসব হালাল হারামের কিছু নাই, তো সবই খায়। বিষয়টা হচ্ছে যে তুমি গিয়ে কিভাবে বুঝবা যে তুমি কোনটা খাবা? যদি প্রসেস ফুড খাও, তখন তোমাকে ডিপেন্ড করতে হবে যে এটা সার্টিফিকেশন আছে কিনা। যদি হালাল সার্টিফিকেশন থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে এটা আসলে তোমার খাবারের জন্য ঠিক আছে। বুঝা গেছে? জি স্যার। প্রোটিন নিয়ে আমাদের আলোচনা মোটামুটি শেষ, আমরা একটু ফ্যাটে চলে যাব, ফ্যাট নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, দেখো ফ্যাটের বিষয়টা হচ্ছে যে আমরা প্রোটিনের বিল্ডিং ব্লক বলছিলাম কি? অ্যামাইনো অ্যাসিড। আমাদের ফ্যাটের বিল্ডিং ব্লক হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, ফ্যাট বলতে বোঝা আসলে ফ্যাট এবং অয়েল দুটাই হচ্ছে লিপিড, মানে ব্রড টার্মটা হচ্ছে লিপিড। তুমি যদি লিপিড বলো, তো এটা হচ্ছে যে কম্পাউন্ড যেগুলা অর্গানিক সলভেন্টে সলুবল, কিন্তু পানিতে সে মানে ইনসলুবল, কিন্তু মাঝে মাঝে হচ্ছে যে মানে খুবই মানে সামান্য পরিমাণে অনেক সময় দেখা যায় যে সে সলিবিলিটি দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি সে অর্গানিক সলভেন্টে সলুবল। অর্গানিক সলভেন্ট কি? হেক্সেন, ইথানল, এগুলাতে সলুবল। এটা হচ্ছে তোমার লিপিড। এখানে আমরা যে টেকনোলজিস্ট যারা, তারা এই লিপিডটাকে দুইটা ভাগে সাধারণত নরমালি মানে জেনারেলি দুইটা ভাগে ভাগ করা হয়। আমরা কিন্তু যেগুলারে অয়েল বলি সেগুলোকে কিন্তু দেখা যায় যে নরমালি আমরা অয়েল হিসেবেই বুঝতেছি, এটাকে বলি যে এটা হচ্ছে অয়েল। আর যেটা হচ্ছে যে আমরা সলিড দেখি এটাকে আমরা বলছি ফ্যাট। অ্যাকচুয়ালি দুইটাই ফ্যাট। ঠিক আছে, সবগুলাতেই তো ফ্যাটি অ্যাসিড থাকে। আর বিষয় হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের রুম টেম্পারেচারে, অর্থাৎ নরমাল যে আমাদের টেম্পারেচার, রুম টেম্পারেচারে যেটা লিকুইড সেটাকে আমরা বলছি অয়েল, আর যেটা সলিড সেটাকে আমরা বলছি ফ্যাট। ঠিক আছে, কিন্তু ব্রড টার্মে ফ্যাট এবং অয়েল দুইটাই হচ্ছে লিপিড, এবং অয়েলটাও কিন্তু ফ্যাট, আলটিমেটলি ফ্যাট, সবই তো ফ্রি ফ্যাটি অ্যাসিড দিয়েই তৈরি। ঠিক আছে, তো এখন এটা করতে গিয়ে যেটা হয় যে ফ্যাটের বিভিন্ন ধরনের সোর্স বলছে, যে অ্যানিমাল সোর্স, আবার আমরা প্ল্যান্ট সোর্স অ্যানিমাল সোর্স দুইটাতেই চলে যাচ্ছি। প্ল্যান্ট সোর্স বলতে বা অ্যানিমাল সোর্সের ফ্যাটই আমাদের সবচেয়ে বেশি কমন, যেমন হচ্ছে যে তোমার মিল্ক অথবা চিজ, বাটার, এগুলো সব হচ্ছে যে তোমার মিল্ক ফ্যাট থেকে এক্সট্রাকশন করে তোমার মেইনলি ফ্যাট প্রোডাক্ট যেগুলো, যেমন চিজ, বাটার, এগুলো কিন্তু সবই ফ্যাটি প্রোডাক্ট। দেন তোমার যদি কি বলবো মানে অয়েলের যে সোর্স গুলা, এগুলো হচ্ছে যে আমরা তো খুবই র্যান্ডম কনজিউম করি, সয়াবিন অয়েল, কোকোনাট অয়েল, দেন তোমার অলিভ অয়েল, এগুলো খুবই কমনলি কনজিউম করা হয়। দেন এখানে ফ্যাটের কিছু প্রপার্টিজ বলা আছে।
ঠিক আছে, যে তুমি যে ফুডে ইউজ করবা ফ্যাট আসলে কি কি ধরনের কাজ করে। এটা দেখতে দেখাইতে গিয়ে আমরা বলছি যে একটা বলছি শর্টেনিং। এই শর্টেনিং টার্মটা হচ্ছে যে যে ফ্যাট গুলাকে মূলত তোমার এই পেস্ট্রি তৈরিতে ইউজ করা হয় বা তোমার হচ্ছে যে বিস্কিট ব্রেডে ইউজ করা হয়, এই ফ্যাট গুলাকে আমরা সাধারণত শর্টেনিং বলি। কারণ এই ফ্যাট গুলা হচ্ছে কি যে তোমার সে হচ্ছে যে নর্মাল টেম্পারেচারে সে হচ্ছে সলিড, এবং তার এই এই ফ্যাটের কাজ হচ্ছে যে শর্টেনিং বলার উদ্দেশ্য হচ্ছে যে সে হচ্ছে যে তোমার স্ট্রাকচারটাকে একটা ক্রামলি স্ট্রাকচার দেয়। ক্রামলি স্ট্রাকচার মানে কি, একটু 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 ভঙ্গুর টাইপ। মনে করো যে তোমরা যে বাজারে যে ইয়েটা খাও, কি বলবো এটাকে, পেস্ট্রি একটা খাও তোমরা, একটা ঝাল পেস্ট্রি খাও, দেখবা যে ওই পেস্ট্রিটা মানে ফ্লাওয়ারের কয়েকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা বোঝা যায়। মনে করো যে একটার পর একটা লেয়ার এরকম করে আলাদা আলাদা সেপারেট লেয়ার বোঝা যায়। আমি কি বুঝাইতে পারছি? তুমি কি বুঝছো কি বলছি? বুঝতেছো কি আমার কথা? একজন একটু কথা বলো। জি স্যার। পেস্ট্রি যেটা খাও বাজারে ওই বক্সের মধ্যে রাখে লাইট দিয়া, ঝাল পেস্ট্রি, পেটিস বলে, আমরা এটাকে পেটিস বলতেছি। জি স্যার। ওই কয়েকটা লেয়ার আলাদা আলাদা থাকে না, যে তুমি যখন খাবা তখন কিন্তু মানে ওই ফ্লাওয়ারের লেয়ার গুলো একটার উপর একটা লেয়ার আলাদা আলাদা সেপারেট লেয়ার থাকে, এবং তুমি খাওয়ার সময়ও এটা বোঝা যায় যে আসলে তুমি যদি ব্রেক করো মাঝখান দিয়ে সবগুলো লেয়ার কিন্তু পার্ট বাই পার্ট আলাদা থাকে। দেখছো? এটা খেয়াল করছো? জি স্যার। এইটা হচ্ছে যে ফ্যাটের একটা প্রপার্টি, যে তুমি যদি এই টেক্সচারটাকে, এই গঠনটাকে আমরা বলছি ক্রাম্বলি টেক্সচার, এই বিষয়টা যদি তুমি মানে এই ধরনের স্ট্রাকচার যদি তুমি নিয়ে আসতে চাও, ওরা যেটা করে যে ফ্লাওয়ারটাকে ধরো যে একটা ডো বানায় নিয়ে এটাকে একটু রুটির মতো বানায় নিয়ে এটাকে আগে মানে এই যে ফ্যাট দিয়ে দেয় বা অয়েল দিয়ে দেয়, দিয়ে এটাকে আবার ফোল্ড করে আবার কিছুক্ষণ হয়তো বা এটাকে ওই রুটির মতো বানায় নিয়ে আবার সে অয়েল দেয়, মানে ফ্লাওয়ার অয়েল এই ধরনের কয়েকটা তারা লেয়ার করে ফেলে। লেয়ার করার পরে দেন তারা এটাকে বেকিং এ চলে যায়। ঠিক আছে? এই যে লেয়ারিংটা করলো, একটা ফ্যাটের লেয়ারের উপরে আর একটা ময়দার লেয়ার, এভাবে লেয়ার করতে তুমি তারপরে যখন এটাকে বেকিং করবা তখন তুমি ওই ধরনের একটা স্ট্রাকচার পাবা। ঠিক আছে? এটাকে বলছি আমরা এই ধরনের ফ্যাট ইউজটাকে বা এই ধরনের টেক্সচার ইয়াটাকে বলছি কে আমরা ইউজটাকে বলছি আমরা শর্টেনিং। ঠিক আছে? দেন আমরা আরেকটা বিষয় আসতে হচ্ছে প্লাস্টিসিটি। দেখো আমাদের ফ্যাট যেটা, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফ্যাট বাজারে পাওয়া যায়, এবং ফ্যাটের মেল্টিং পয়েন্ট হচ্ছে যে টেম্পারেচারে সে গলে যাবে। ঠিক আছে? এই মেল্টিং পয়েন্টটা বিভিন্ন ফ্যাটের বিভিন্ন ধরনের। তোমরা যদি ওই কি বলবো, যদি অলিভ অয়েলটা দেখো, তোমার নর্মাল একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, আমাদের যে অলিভ অয়েল যে আমরা নর্মালি ইউজ করি ওটা কিন্তু ঠান্ডার সময় ওটা জমে না, কিন্তু তুমি যদি কোকোনাট অয়েল দেখো এটা কিন্তু জমে যায়। তার মানে কি, যে সোর্সের উপর ডিপেন্ড করে টেম্পারেচার বিভিন্ন রেঞ্জে ফ্যাটের মেল্টিং পয়েন্টটা ডিফারেন্ট। এই প্রপার্টিস ফ্যাটের এই প্রপার্টিসটাকে আমরা বলছি তার প্লাস্টিসিটি। ঠিক আছে? এবং এইটার কারণে যেটা হয় যে মনে করো যে তুমি যে আইসক্রিম তৈরি করবে, আমরা আইসক্রিমে কিন্তু একটা মেজর পার্সেন্টেজ ফ্যাট থাকে। এটাকে বলা হয় যে তুমি মানে অনেক লোয়ার টেম্পারেচারে ধরো -18 বা -20 এটাকে স্টোর করে রাখতে বলা হয়, এবং তুমি যখন এইটা কনজিউম করতে যাবা তুমি কিন্তু মুখে নেওয়ার পরে এটা দেখবা গলে যাচ্ছে। তার মানে কি, এখানে যে ফ্যাট ইউজ করছে সেইটার মেল্টিং পয়েন্ট আমাদের বডি টেম্পারেচারের কাছাকাছি। ধরো আমাদের বডি টেম্পারেচার কত বলো? আমাদের শরীরের টেম্পারেচার কত? 98 something degree Fahrenheit sir. সেলসিয়াসে কত? 37.37 আমরা নরমালি ধরো 37ই চিন্তা করলাম যে 37। তার মানে কি, যে ফ্যাট দিয়ে তুমি আইসক্রিম তৈরি করবা আর মেল্টিং পয়েন্ট নিয়ার অ্যাবাউট 37 হইতে হবে। এখন তার মেল্টিং পয়েন্ট যদি হয় যে ধরো 10 ডিগ্রি, 37-38 হ্যাঁ যাই হোক, তার যে ফ্যাট দিয়ে তুমি আইসক্রিম তৈরি করবা তার মেল্টিং পয়েন্ট যদি তুমি 10 ডিগ্রি দিয়ে করো, তখন কি হবে? সেই ফ্যাট কি মুখে দিলে গলবে? এটা সারাদিন রাখলেও গলবে না। বুঝা গেছে আমার কথাটা? এখন তুমি কি ধরনের প্রোডাক্টে
তুমি কি ধরনের মেল্টিং পয়েন্টের ফ্যাট ইউজ করবে এটা তোমাকে ডিসাইড করতে হবে। এবং এখানে ফ্যাট প্রোডাকশনের মানে বিভিন্ন ধরনের যে হাইড্রোজিনেশন আছে এগুলো তোমরা ইন ডিটেলস করবে, এগুলোতে আমরা যাচ্ছি না। তো এগুলাতে যেটা হয় যে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবা যে ফ্যাটের স্ট্রাকচারটাকে একটু মডিফাই করে, যে আমি হচ্ছে তার মেল্টিং পয়েন্ট তুমি কত যাচ্ছ, যে তাকে আসলে তুমি কত টেম্পারেচারে রাখলে সে মেল্ট করবে, এটা 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 তুমি মানে মানে প্রিডিফাইন করে এটা তুমি ম্যানুফ্যাকচারিং এ ওইভাবে মানে অ্যাডজাস্ট করে তুমি তৈরি করতে পারবা। দেন তুমি যখন মানে ম্যানুফ্যাকচারার হিসেবে স্পেসিফিক প্রোডাক্ট তৈরি করবা, তোমার প্রোডাক্টের জন্য আসলে কত মেল্টিং পয়েন্টের ফ্যাট তোমার দরকার সেটা তোমার ওই ম্যানুফ্যাকচারারকে বলে দিতে হবে যে আমার তোমার কাছে আমার ফ্যাট লাগবে এবং তার মেল্টিং পয়েন্ট হবে 38 বা 40 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারতেছো আমার কথা? এটা হচ্ছে ব্যাপার। মানে ফ্যাটের একটা হচ্ছে যে ওয়াইড একটা বিষয় হচ্ছে যে তাদেরকে তুমি বিভিন্ন তাদের মেল্টিং পয়েন্টটা ফিক্স না, ওয়াইড রেঞ্জের মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? এর জন্য তুমি এদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্টে বিভিন্ন ভাবে ইউজ করতে হবে। এটা হচ্ছে চলে যাচ্ছে প্লাস্টিসিটি। দেন আমাদের আরেকটা হচ্ছে এয়ারেশন। এয়ারেশন আমরা প্রোটিনের ক্ষেত্রেও দেখছি এয়ারেশন, এবং ফ্যাটও হচ্ছে যে এয়ার ইনকর্পোরেট করতে পারে অথবা সেই এয়ারটাকে হোল্ড করতে পারে। আমাদের যে ওই যে ক্রিমিং যে ফ্যাটগুলো দিয়ে তোমার ক্রিম তৈরি করে, ওই তোমরা যে বাজারে যে পেস্ট্রি খাও এগুলাও তো মূলত মানে বেশিরভাগ পোর্শনটাই কিন্তু ভেজিটেবল ফ্যাট, এবং ভেজিটেবল ফ্যাট জন্যই মানে আমরা পারচেস করতে পারি, মানে দামটা কম। যদি অ্যানিমেল সোর্সের ফ্যাট হইতো তাহলে এইটার প্রাইস অনেক 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 বেশি হইতো। মানে ভেজিটেবল সোর্স মানে কি, যদি তুমি সয়াবিনের ফ্যাটটা ইউজ করো সেক্ষেত্রে তোমার তো সয়াবিনের দাম কম, কিন্তু যদি তুমি মিল্কের ফ্যাট ইউজ করো তাহলে মিল্কের দাম কি অনেক অনেক গুণ বেশি। এই কারণে দেখা যায় যে বাজারে যে তুমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে বিভিন্ন ধরনের প্রোডাকশনের যে ফ্যাট গুলা ইউজ করে সেগুলো বেসিক্যালি প্রায় মানে অনেক পার্সেন্টেজেই এগুলো হচ্ছে ভেজিটেবল ফ্যাট। বা পাম অয়েল থেকে ধরো যে তুমি মানে পাম অয়েল প্রোডাকশনের সময় ধরো যে দুইটা পার্ট হয়ে যায়, একটা ওই যে পাম ওলিন বলে, আমরা যে তোমরা বিভিন্ন মানে তেলের যখন ইয়ে মানে পাম অয়েল যদি কিনো তাহলে দেখবা যে বোতলের গায়ে লেখা থাকে পাম ওলিন। ওলিনটা হচ্ছে লিকুইডটা, আর তুমি একটা থাকে স্টিয়ারিন যেটা তুমি হচ্ছে সলিড পার্টটা, ঠিক আছে? মানে প্রোডাকশনের সময় দুইটা পার্ট আলাদা করা যায় আর কি। ওই সলিড পার্টটা দেখা যায় যে বিভিন্ন ধরনের কেক, বিস্কিট, পেস্ট্রি এগুলোতে ইউজের জন্য বাজারে চলে আসে। যে মজা করে খাও হচ্ছে পেস্ট্রি বাজার থেকে কিনে, কি বলো হোয়াইট কালারের যে ওগুলা হচ্ছে সবগুলাই ভেজিটেবল ফ্যাট এবং সুগার দিয়ে ব্লেন্ড করে ওগুলা দিয়ে তোমাদেরকে কেক বানাই দেয়। বুঝা গেছে? যাদের হচ্ছে যে ফ্যাট কনজাম্পশনে একটু প্রবলেম তাদেরকে একটু চিন্তা করে কনজিউম করতে হবে আসলে কতটুকু খাবা। এর আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ময়েশ্চার সে ধরে রাখতে পারে, ময়েশ্চার রিটেনশন বলছে। দেন গ্লেজ, প্রোডাক্টের উপরে গ্লেজ, মনে করো যে প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে ভেজিটেবলে যদি তুমি হচ্ছে যে ফ্যাট স্প্রে করে এটাকে তুমি প্রসেস করো তাহলে এখানে গ্লেজি চলে আসে, এটাকে বলছে গ্লেজ দিবে সে। এবং এখানে এই যে বাটার মার্জারিন বলছে, বাটার তো তোমরা বাজারে পাওই, কিন্তু মার্জারিনটা তো অ্যাভেলেবল না। মার্জারিন হচ্ছে যে ভেজিটেবল সোর্স থেকে বানানো, এটা অনেক সময় বাটারের সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। মানে কাজ একই কিন্তু এই দুইটা সোর্স আলাদা। বাটার হচ্ছে যে মিল্ক থেকে তৈরি করে অর্থাৎ সে অ্যানিমেল সোর্সে চলে গেল, আর মার্জারিন হচ্ছে ভেজিটেবল সোর্স থেকে, ভেজিটেবল সোর্সের কোনো ফ্যাট থেকে তৈরি করে মার্জারিন। দেন লাস্ট কথা হচ্ছে যে এখন আসবে যে হেলদি ডায়েট কম্পোনেন্ট সম্বন্ধে আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে, তারা কি ধরনের ফুড প্রসেসে তারা কি ধরনের রোল প্লে করে সেটার কয়েকটা এক্সাম্পল বা কয়েকটা তাদের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমরা দেখলাম। তবে এই বিষয়গুলা যেহেতু তোমাদের সামনে ফুডের বেশ কিছু কোর্স থাকবে এগুলো একটু জানা দরকার, এবং তোমাদের এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তোমরা ফুড কেমিস্ট্রিতে আরো বিশদ পড়াশোনা করবা, কাজে আমরা একটু শর্ট করে এগুলো একটু দেখে নিচ্ছি যে আসলে কোনটা কি ধরনের কাজ করে, আমাদের বডি ফাংশনে কি ধরনের কাজ করে, আমাদের ফুড প্রসেসে কি ধরনের রোল প্লে করে। তো এখন আমরা আসবো যে আমরা কোনটাকে হেলদি ডায়েট বলছি। এখন হেলদি ডায়েট বলতে বোঝায় যে তোমার বডিকে সব ধরনের এসেনশিয়াল নিউট্রিশন সে প্রোভাইড করবে
এবং সে পর্যাপ্ত ক্যালোরি যেটা তোমার প্রতিদিন দরকার সেই পরিমাণ ক্যালোরি সে তোমাকে প্রোভাইড করবে, অর্থাৎ এনার্জি প্রোভাইড করবে। এখন আমরা যেহেতু তিনটা কম্পোনেন্ট বলছি যে তিনটা কম্পোনেন্ট আমাদেরকে এনার্জি দেয় এবং তিনটা কম্পোনেন্টই বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, তো এই তিনটার একটা ব্যালেন্স বলে দিছে যে ইউএস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স। তারা বলছে যে যে খাবার তুমি কনজিউম করবা সেটা যে সোর্সেরই হোক, তুমি যাই খাও, এটার 45 থেকে 65% তোমার যে এনার্জি ইনটেক তার 45 থেকে 65% আসবে কার্বোহাইড্রেট থেকে, 20 থেকে 35% আসবে ফ্যাট থেকে, এবং 10 থেকে 35% আসবে প্রোটিন থেকে। ঠিক আছে, এটা হচ্ছে তাদের রিকমেন্ডেশন, মানে বেসড অন রিসার্চ। ঠিক আছে, যে কোন কি ধরনের প্রপোর্শন থাকলে তোমার বডি অ্যাক্টিভিটি খুবই মানে এটা ফাংশনাল থাকবে এবং এটা তুমি সুস্থ থাকবা। কার্বোহাইড্রেট কন্টেন্টটা বেশি বলছে কারণ হচ্ছে যে কার্বোহাইড্রেট থেকে আমরা মূলত এনার্জিটা পাই। ঠিক আছে, এই মানে ক্যালোরি ইনটেক যদি অনেক বেশি হয় তাহলে কি হবে, তাহলে তুমি আর তোমার ওজন বাড়তে থাকবে শরীরে, মানে যে এডিপোজ যেটা যেটা ফ্যাট হিসেবে জমে যাবে, সেটাতে তুমি তোমার ফ্যাট সেল যত তোমার শরীরে বাড়বে তোমার অসুস্থ হওয়ার পসিবিলিটি তত বাড়বে। ঠিক আছে, কাজে এটাও খেয়াল করতে হবে যে খাবার তোমার যেটা দরকার সেটা তুমি খাবা, অতিরিক্ত খাওয়া যাবে না। ঠিক আছে, আর যদি তুমি খাবা কিন্তু পরিশ্রম করবা তাহলে ঠিক আছে, যে তুমি ক্যালোরি যেটা কনজিউম করবা সেটা তুমি বার্ন করে দিবা তাহলে ঠিক আছে, কিন্তু যদি তুমি খাবা কিন্তু তুমি কোনো কাজ করবা না, সেক্ষেত্রে আসলে অসুস্থ হয়ে যাওয়ার মানে অসুস্থতা চলে আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এখানে লাস্ট যে বিষয়টা WHO, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা আমাদের হেলথ নিয়ে কাজ করে, ওয়ার্ল্ডের সব মানুষের হেলথ নিয়ে কাজ করে। তারা বলছে যে একজন অ্যাডাল্টের সে আসলে কি 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 প্রপোর্শনে কনজিউম করবে। মানে বলছে যে প্রতিদিন তুমি অ্যাটলিস্ট 400 গ্রাম ফ্রুট এবং ভেজিটেবল খাবা, 400 গ্রাম, এবং তুমি যাতে আনহেলদি যে ওয়েট গেইন যেটা সেটা যাতে তোমার আনহেলদি না হয় সেজন্য তারা বলছে যে ফ্যাট তুমি মানে যে টোটাল এনার্জি তুমি ইনটেক করবা সেটার 30%-এর বেশি, মানে ফ্যাট 30%-এর বেশি তুমি কনজিউম করতে পারবা না। ঠিক আছে, এবং ফ্রি সুগার যেটা মানে আমরা যে টেবল সুগার খাই এটা হচ্ছে যে লেস দেন 10%, টোটাল এনার্জি ইনটেকের লেস দেন 10%। দেন যে সল্ট ইনটেক করবা সেটা 5 গ্রাম পার ডে। 5 গ্রাম মানে সল্ট যদি তুমি সোডিয়াম ক্লোরাইড, আমরা সল্ট বলতে কি বুঝি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ফর্মে যদি তুমি খাও সেটা 5 গ্রামের কম পার ডে ইনটেক হবে, এবং তুমি যদি পিওর সোডিয়াম খাও সেটা 2 গ্রামের কম। ঠিক আছে, এটা যদি তুমি মেনটেন করো তাহলে আমরা সেটাকে হেলদি ডায়েট বলবো, এবং এটাতে তুমি মোটামুটি মানে এনার্জেটিক থাকবা এবং হেলদি থাকবা আর কি, হচ্ছে বিষয়। তোমাদের কোনো কথা থাকলে একটু বলো। যেহেতু ফুড প্রসেস করবা আমি ওভারঅল হচ্ছে কিছু আইডিয়া দিতে যাচ্ছিলাম যে আসলে তোমাদের খাবারের বিষয়গুলো তোমরা কিরকম করবা। পেনটা কলম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। কি কেউই কোনো কথা বলতেছো না, ঘুমাই গেছো নাকি সবাই? কোশ্চেন নাই? না স্যার। আচ্ছা, একজন আমাকে একটু বলো যে হেলদি ডায়েট বলতে কি বুঝো? স্যার ফুড ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং এই দুইটার ভিতর পার্থক্যটা কি স্যার? মেজর কোনো কি পার্থক্য আছে? মেজর কোনো পার্থক্য নাই, অ্যাপ্রক্সিমেটলি সেম, দুইটাই ফুড প্রসেসই করে। তবে ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং একটু বেশি স্পেসিফিক,
যে তুমি শুধু ফুড প্রসেস নিয়েই কাজ করবা। বুঝা গেছে? ফুড ইঞ্জিনিয়ারিং বলতে আসলে দুইটাই একই বিষয়। বিষয়গুলো হচ্ছে যে তোমার আমাদের কাজটা হচ্ছে যারা এগ্রিকালচারিস্ট তারা প্রোডাকশন করে দিবে, প্রোডাকশনের পর থেকে তোমার হ্যান্ডেলিং থেকে শুরু করে মানে আমরা হারভেস্টিং, ওটা তো বলে যে প্রোডাকশনটাকে হারভেস্টিং, মানে যেটা তুমি ফিড থেকে উঠাই নিবে সেটাকে হারভেস্টিং বলে। হারভেস্ট করার পরে যে পোস্ট হারভেস্ট যে অপারেশন, তাই সেখানে যাতে তোমার প্রোডাক্টের কোনো ধরনের কোয়ালিটি ডিটোরিয়েট না করে, সেখান থেকে শুরু করে তোমার প্রসেস করে কনজিউমারের কাছে, কনজিউমার হচ্ছে আমরা যাদের কাছে তুমি সেল করবা, তাদের কাছে সেফলি পৌঁছায় দেওয়া পর্যন্ত সবটাই আমাদের কাজ। প্রত্যেকটা সেকশন তোমাদের খেয়াল করতে হবে। জি স্যার। আচ্ছা একটু হোল্ড করো 2 মিনিট, না আজানটা হয়ে যাক। ইয়েস স্যার। আনমিউট করো তো। 2 কোথায়? 3 Yes, sir. Sir, roll to ask, sir. Yes, sir. 2 আসো? আচ্ছা Sir, 3 two আসো। আছে, sir, 4 two. ঠিক আছে 4 কোথায়? 4 নাই। 5 ইয়েস স্যার। 6 ইয়েস স্যার। 7 নাই। 8 Yes, sir. 9 Yes, sir. 10 ইয়েস স্যার। 11 Yes, sir. 12 Yes, sir. 13 So 14 12 আছে। আচ্ছা ঠিক আছে। Sir, 4 12 তো আছে। 13 কোথায়? 13 তো নাই। 14 15 Sir, 14 নেট প্রবলেম স্যার, কারেন্ট চলে গেছে ওদের ওখানে। আচ্ছা 14 ডিপনি নিছে। 15 স্যার 15 আছে স্যার, মাইকে প্রবলেম। কি মাইকে কি প্রবলেম তাকে তো আমি দেখতেছি না। আচ্ছা আছে, ঠিক আছে। 16 16 টাকা লিভ নিল স্যার। হ্যাঁ ঠিক আছে। 17 Sir, 14, sir. 14 ঠিক আছে, পাচ্ছি তোমাকে। Yes, sir, 14. 17 কোথায়? 14 তোমাকে নিয়ে নিছি। 17 কোথায়? 17 নাই। 18 Yes, sir. 19 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes, sir. 23 Sir. 24 ইয়েস স্যার। 25 25 নাই। 26 Yes, sir. 27 Yes, sir. 28 ইয়েস স্যার। 29 নাই। 30 13 17 25 29 30 ঠিক স্যার আছে? 7 আমাদের সাথে নাই স্যার, 7 একদমই